সালাম আলাইকুম। লুবাবার জীবনসঙ্গীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমার একজন ফুফাতো ভাই আছে, নাম মেনশন করলাম না, তিনি আমার ভিডিও দেখেন। তো আমাদের যে ভাবি ছিলেন, তিনি ছিলেন যথেষ্ট, ধরেন থাকে না যে দুষ্ট বালিকা টাইপের একজন ক্যারেক্টার। তো মোটামুটি একটু কি বলা হয়, শব্দগত আসলে আমার ধরেন মোটামুটি একটু জনপ্রিয় ছিল, সুন্দরী, যথেষ্ট সুন্দরী। তা আমার ফুফাতো ভাই তিনি আবার হাফেজ না, কিন্তু ইসলামকে মোটামুটি ভালোই ধারণ করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালাম আলাইকুম। লুবাবার জীবনসঙ্গীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমার একজন ফুফাতো ভাই আছে, নাম মেনশন করলাম না, তিনি আমার ভিডিও দেখেন। তো আমাদের যে ভাবি ছিলেন, তিনি ছিলেন যথেষ্ট, ধরেন থাকে না যে দুষ্ট বালিকা টাইপের একজন ক্যারেক্টার। তো মোটামুটি একটু কি বলা হয়, শব্দগত আসলে আমার ধরেন মোটামুটি একটু জনপ্রিয় ছিল, সুন্দরী, যথেষ্ট সুন্দরী। তা আমার ফুফাতো ভাই তিনি আবার হাফেজ না, কিন্তু ইসলামকে মোটামুটি ভালোই ধারণ করেন। তো ওনার যখন বিয়ে হয়েছিল, তো বিয়ের দিন আমার ফুফাতো ভাইয়ের দাড়ি ছিল এত বড়। তো ভাবি তো ব্লুটুথ গার্ল, এখন হুজুরের সাথে যাইব না, কিন্তু তিনি তো হুজুর না, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, এই মুহূর্তে প্রধান শিক্ষক তিনি। তো ওই দিন ভাবিরে শ্বশুর বাড়িতে নিয়ে গেছিলাম আমি, মানে আমার সাথে রিক্সায় গেছিল। তো এই হচ্ছে পার্ট ওয়ান। এরপরে পরের দিন দেখলাম যে ফুফাতো ভাই দাড়ি টাড়ি কামাই ফেলছে। তো পুরো ফ্যামিলি হতাশ, কিরে দেখো বিয়া কইরা বউয়ের কথায় কি কি করলো। কিন্তু ঠিক ঘুরা ঘুরা 1 বছর পরে হুট করে আমি আমার ফুফুর বাড়িতে যখন গেলাম, তখন ভাবিও যে ভেতরের রুম থেকে সামনের রুমে আইসার কথা বললো না। আজকে প্রায় সম্ভবত বিয়ে হয়েছে 16-17 বছর, ভাবির চেহারার দেখি নাই। অর্থাৎ ব্লুটুথ গার্ল যে ভাবি ছিল, ওনাকে পরিবর্তন করে ফেলছেন আমার ফুফাতো ভাই। বাট স্টার্টিং এ এত বড় দাড়ি বাসর রাতে কামাই ফেলছিল। বাট তার একটা পরিকল্পনা ছিল যে কিভাবে আসলে ভাবিকে তিনি পরিবর্তন করবেন। তো এতগুলো কথা কেন বললাম, একসময় ব্লুটুথ গার্ল লুবাবা, ছোট্ট পিচ্চি, সবার কাছে জনপ্রিয় ছিল। আর আমাদের যে একজন নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা সম্ভবত আব্দুল কাদের মরহুম, ওনার ছেলের ঘরের নাতনি ছিল। তো যাই হোক, লুবাবা বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন টপিকে মোটামুটি আলোচনায় থাকতো। কিন্তু হঠাৎ করে যে লুবাবা বদলে গেছে লাস্ট কয়েক মাস, আমরাও ভাবছি হয়তো ভাইরাল হওয়ার জন্য সে বোরকা, হিজাব, নিকাব এগুলাকে অ্যাডপ্ট করেছে। বাট দিন শেষে যখন গতকালকে লুবাবার বিয়ের খবর প্রকাশ পেল, এমনকি তার যে জীবনসঙ্গী হাফেজ মোহাম্মদ মুনির, জীবনসঙ্গীকে হাফেজ মোহাম্মদ মুনির, এমনকি ওনারে দেখা মানে লুবাবা যেমন একটা মডেল টাইপ গার্ল বা যথেষ্ট সুন্দরী, তো হাফেজ সাহেব যিনি আছেন সুন্দর মানুষ হিসেবে সুন্দর। বাট লুবাবা আসলে যেই টাইপের থট মানে পাওয়ার কথা, আমরা যেটা ভাবি আর কি আমজনতা, না মাইয়াটা সুন্দর, একটা নায়ক টাইপ পোলা পাওয়ার কথা, কিন্তু কেন আসলে লুবাবা হাফেজ মুনিরকে পছন্দ করে নিলেন। তো মুনির সম্পর্কে কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। মডেল সিনবিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে, আর সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকে আসলে বিষয়টা সামনে আসে। পাত্রের পরিচয় প্রথমত গোপন রাখেন তিনি, এবং এতে পাবলিকলি একটা কৌতূহল তৈরি হয় যে আসলে কে এই ব্যক্তি। তো তার যে স্বামী মাহমুদ বিন মুনির, তিনি একজন প্রবাসী, এমনকি একজন আলেম। কে যে কখন হেদায়েত হয়, আর কিছু আছে কুত্তার বাকালাঞ্জা, এগুলা কখনোই হেদায়েত হয় না। তো প্রবাসী আলেমের সাথে আমার কাছে মনে হয় যে এই যে কমিউনিকেশনটা সামহাও মিডিয়া, লাইট, অ্যাকশন, জনপ্রিয়তা, এমনকি আব্দুল কাদের সাহেব যিনি মরহুম আছেন বা ওনার পুত্রবধূ, তারাও যে খুব বেশি ধার্মিক তা না, বাট সামহাও আসলে হয়তো আল্লাহ পরিবর্তনটা রাখছেন, এখান থেকে যেভাবে হোক কানেক্ট হয়ে গেছে। তো দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। আর পারিবারিক ব্যবসার সূত্রে আপনার বর্তমানে কুয়েতে বসবাস করেন মাহমুদ বিন মুনির, অর্থাৎ তিনি একজন কুয়েত প্রবাসী। 2021 সাল থেকে তিনি কুয়েতে অবস্থান করছেন। আর পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা এবং নরসিংদীর
বিভিন্ন মাদ্রাসায়। লুবাবার সঙ্গে সম্পর্কের শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো তিনি মুখ না খুললেও নানান আলোচনা আছে। তো গত বছরের শেষ দিক থেকেই হঠাৎ করে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। বোরকা, হিজাব, নিকাবের মধ্যে লুবাবা যখন সামনে আসে, যেহেতু বাংলাদেশ ধর্মপ্রাণ দেশ বা মুসলিম কমিউনিটি বেসিস দেশ, আমরা অনেকেই ভাবলাম যে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হয়তোবা লুবাবা নতুন একটা ট্রেন্ড চালু করছে, কয়দিন পরে কই এর বোরকা কই যাবে, অনেকেই তো পড়ছে, আসছে, গেছে, বাট বিহাইন্ড দ্য সিন ছিল থাকে না যে প্রত্যেকটা মানুষের লাইফে একজন মানুষ থাকে যে পরিবর্তন করতে আসে। তো এই হাফেজ মনির নীরবে নিভৃতে আসলে পরিবর্তন করেছে। তবে এখানে কোরআনের একটা আয়াত আমি দিয়ে শেষ করছি। আসলে আপনি আমরা কেউই হিদায়াত পাবো না যদি না আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে। তো লুবাবাকে আল্লাহ হিদায়াত দান করেছে। আমরা আশা করি তার জীবন সুখের হোক, সমৃদ্ধি হোক, শান্তি থাকুক, বারাকা থাকুক। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আজকের দিনে এসে বাংলাদেশের মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হচ্ছে যে এই সরকারটি কতটা স্পষ্টভাবে রাষ্ট্র চালিয়েছিল, প্রায় 21 লক্ষ কোটি টাকা ঋণ করেছিল, এছাড়াও আরো বেশ কিছু চুক্তি করেছিল, যে চুক্তিগুলো নিয়ে মানুষের মধ্যে ধোঁয়াশা এবং কুয়াশা রয়েছে। এই সরকার একদম শেষ দিকে বেশ কিছু চুক্তি করেছে যা এতটাই গোপনীয় ছিল যে খোদ ওই সরকারের যারা কি বলা হয় যে পার্ট ছিল, উপদেষ্টা ছিল, তারা নিজেরাও জানতো না। ইভেন যিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে তিনিও ঠিকমতো জানতেন না। এতটা গোপনীয়ভাবে ইউনূস সরকার ওনার কি বলা হয় যে প্রভু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন কিছু বাণিজ্য চুক্তি করে গেলেন। চট্টগ্রামের বন্দর নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা হয়েছে, কারণ এটা প্রকাশ্যে ছিল। এবার আসুন, এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের যিনি ছিলেন ফরিদা আক্তার, তিনি ডক্টর ইউনূসের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কিছু তথ্য জনগণের সামনে উপস্থাপন করেছেন। আমরা যারা বলি রাজনীতিবিদরা খারাপ, এটা সেটা, তো ডক্টর ইউনূস সরকার পুরাটাই তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট ছিলেন। তো তারা কতটুকু ভালো কাজ করে গেছে, অনেক কাজ ভালো করছে, কিন্তু কি পরিমাণ গোপন চুক্তি করছে, আর যেখানেই গোপনীয়তা সেখানেই কিন্তু ধান্দার একটা আভাস আমরা পাই। কথা বলছি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে। এই চুক্তি নিয়ে গেল 2 থেকে 3 দিন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় যে ডক্টর ইউনূস যাবার কয়েকদিন আগে, নির্বাচনের কয়েকদিন আগে বেশ কিছু চুক্তি গণহারে করে গেছে। আর যেহেতু তার বড় একটা ইনভেস্টমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে ইউনূস সরকার 18 মাস ক্ষমতায় থাকতে আমেরিকাকে এক ধরনের আব্বাড়াইকা এই চুক্তিগুলো করে ফেলছে। দর্শক, আপনার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি এবং অন্যান্য প্রাণীজ পণ্য আমদানির একটা চুক্তি হয়েছে। আর এই চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের যিনি সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি আজকে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তো তখন কেন করেননি? কারণ সরকারের ভিতরে একটা ভূত ছিল, যে ভূতকে সবাই হয়তো ভয় পেত। তিনি বলছেন যে শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তির বিরুদ্ধে লড়াই করেছি, সরকারের ভেতরে থেকেও আমরা এই সকল চুক্তি ঠেকাইতে পারিনি। তাহলে ডক্টর ইউনূসের গোড়াটা কোথায় ছিল যে সরকারের ভিতর যারা, তারাই চুক্তি ঠেকাইতে পারল না? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথায় ছিলেন? উপদেষ্টা মাহফুজ আলম কোথায় ছিলেন? সরকারের ভেতরের এই তথ্যগুলো কেন আমরা আসলে জানতে পারলাম না? গতকালকে রাজধানীর পান্থপথে ঢাকায় স্ট্রিম কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ক্যাবের 13 দফা, জনপ্রত্যাশা নামক একটা প্রোগ্রামে এ সকল বক্তব্য দিয়েছেন তিনি। চুক্তির গোপনীয়তার সমালোচনা করে তিনি বলছেন, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই চুক্তিটা আসলে আমরা দেখছি, কিন্তু এটা একটা প্রক্রিয়া ছিল। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের চুক্তি হচ্ছে, সেখানে আমরা গোপন রাখার কথা মেনে নিয়ে এই ধরনের কাজ করেছি। এমনকি সরকারের ভেতরেও যারা ছিল তারা সবটুকু জানতে পারেনি। এটা তো হতে পারে না। তো তার বক্তব্য হচ্ছে, দেশীয় খামারিদের সুরক্ষা, জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে আপনার এই উদ্যোগ বা এই চুক্তিকে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তার কথা কেউই পাত্তা দেয়নি। এমনকি 2025 সালের জুনে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র থেকে মাংস, পোলট্রির বাচ্চা, ক্যাটফিশ, নারী ভুড়ি আমদানির বিষয়ে আপনার অনুমোদন দেয়।
কিন্তু এইসব পণ্য আমদানির ক্ষেত্রে দেশের জনস্বাস্থ্যের ঝুঁকি, প্রাণী স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে জেনেটিক রোগের সম্ভাবনা, মানে অনেক কিছু যেগুলো আসলে এখানে আলোচনার বিষয় ছিল। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমরা দেখলাম চুক্তি হয়ে গেল, আর ওখানে যেটা আছে এটাই মানতে হবে। তো ডক্টর ইউনূস কেন আসলে বুঝে শুনে বাংলাদেশের জনগণের এই স্বাস্থ্য ঝুঁকি ফেলে গেলেন? কেন 20 কোটি মানুষকে বিপদে ফেলে গেলেন? কেন এতগুলো প্রাণীকেও বিপদে ফেলে গেলেন? এই প্রশ্নের জবাব ডক্টর ইউনূসের কাছে বর্তমান ক্ষমতাসীন সরকার আসলে কি চাওয়ার সাহস রাখেন? যদি রেখেই থাকেন, তাহলে যেহেতু উনি আমাদের সাবেক প্রাণী সম্পদ উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা নিজে এই অভিযোগ তুলেছেন, সেটার ব্যাপারে ডক্টর ইউনূস সরকারকে জবাবদিহিতার আওতায় কে আনবে? প্রশ্ন থেকে গেল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।